সাথে শীঘ্রই দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের, বললেন সবার স্বার্থে আরো ছাড় দিতে রাজি বিএনপি। ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টায় কিছু দল, অভিযোগ নেতাদের। কোন রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে আমরা এটা মনে করি না। তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করছে। আমরা সকলের কথা শুনবো, কাউকে যদি কিছু ছাড় দিতে হয় আমরা অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণ স্বার্থে আমরা দিব। গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির। এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করব 3 আগস্ট শহীদ মিনারে। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথমবার সাজাপ্রাপ্ত শেখ হাসিনা আদালত অবমাননার মামলায় 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। বাংলাদেশে এবার ইতিহাসের সেরা নির্বাচনের আশা ইউএনডিপি প্রতিনিধির। সুষ্ঠু ভোটে সহায়তায় নির্বাচন কমিশনকে $48 লাখ দিচ্ছে জাপান। 6 মাসের জন্য নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী। স্থায়ী অপারেটর নিয়োগের সিদ্ধান্তের ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিল সরকার। এটা বিস্ফোরার মতো, প্রায় রিক্সা পরে গাড়ি পরে, কোন রোগী নিয়ে এই রোড থেকে যাওয়ার মতো অবস্থা নাই। 10 থেকে 12 বছর আগে রাস্তাটা কাজ হয়েছে, তারপর থেকে এই রাস্তায় কোনো কাজই হয়নি। খোদ রাজধানীতেই খানাখন্দে ভরা সড়ক, ঘটেছে দুর্ঘটনা। বারবার অভিযোগেও টনক নড়ে না কর্তৃপক্ষের। একে অন্যকে দায় চাপিয়ে খালাস সেবা সংস্থাগুলো। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ ও জনগণের স্বার্থে তার দল অনেক ত্যাগ স্বীকার করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে আরও ছাড় দিতে রাজি বিএনপি। এদিকে দলটির জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেছেন, শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে কিছু দল নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছে। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে উচ্ছ্বাসের শেষ নেই তৃণমূলের নেতাকর্মীদের। বৃষ্টি উপেক্ষা করেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হন শহরের শেরেবাংলা সড়কের ব্যায়ামাগারে। বুধবার বিকেলে এই আয়োজনের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ ও জনগণের স্বার্থে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে উল্লেখ করে তিনি বলেন, আরও ছাড় দিতে রাজি তার দল। গণতন্ত্র প্রতিষ্ঠায় সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সম্মান জানাতে হবে ভিন্নমত পোষণকারীদেরও। বক্তব্যে শীঘ্রই দেশে ফেরার ইঙ্গিত দেন তারেক রহমান। আমরা আমাদের নীতি, আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য অবশ্যই আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমাদের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক, রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য সবকিছু সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ। কিন্তু আমরা ছাড় দেওয়ার এই অর্থ নয় যে আমরা অন্য কিছুর ব্যাপারে ছাড় দিচ্ছি। সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা সকলের কথা শুনবো, কাউকে যদি কিছু ছাড় দিতে হয় আমরা অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণ স্বার্থে আমরা দিব। কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য জনগণের কাছে নিয়ে যাব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। একই দিন দুপুরে ময়মনসিংহ জেলার নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ জামায়াত ইসলামীর এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, এটি ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। কারা গণতন্ত্রের জন্য আপোষহীন এটাও জনগণ জানে। কাজে অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে আমরা এটা মনে করি না। বরঞ্চ এইসব কথা বলে তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করছে। এদিকে নারায়ণগঞ্জে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, কোন দল এবং ব্যক্তি হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছে। হাসিনা চায় নির্বাচন না হোক। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন।
যে কোনো মৌলিক পরিবর্তনের জন্য জনগণের ভোটে নির্বাচিত সংসদ প্রয়োজন। লিয়াজো কমিটির বৈঠক শেষে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক বাংলাদেশ জন অধিকার পার্টি, বিজেপি, আমজনতার দল ও গণতান্ত্রিক বাম দলের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজো কমিটির সদস্যরা। এতে সভাপতিত্ব করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে শরিক দল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি দেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয়। এর আড়ালে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই ধরনের সিস্টেম কি ইন্ট্রোডিউস করা হচ্ছে, কোনো এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আছে কিনা, নির্বাচন কি পিছিয়ে যেতে পারে কিনা বা পিছানোর কোনো পায়তারা আছে কিনা, এটা তো খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা সবার মাথায় আসতে পারে। জনগণের কাছে তাদের আগামী নির্বাচনে সে ম্যান্ডেট নিয়ে সংসদে আসে। শুধু যে কোনো বিষয়ে মৌলিক পরিবর্তন হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে আগামী নির্বাচনে, সেটা সংসদের মাধ্যমে পাস করতে হবে। এই পর্যায়ে এটা আলোচনার কোনো বিষয় হতে পারে না। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। এছাড়া জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে অন্যায় হলে প্রতিরোধের ডাক দেন তারা। গণ অভ্যুত্থান স্মরণে দ্বিতীয় দিনের মতো দেশ গড়তে জুলাই পদযাত্রায় কুড়িগ্রাম ও লালমনিরহাটে পথসভা ও গণসংযোগ করে এনসিপি। বছর ঘুরে ফিরে এসেছে রক্তাক্ত জুলাই। অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে এনসিপি। এরই অংশ হিসেবে লালমনিরহাট ও কুড়িগ্রামে পথসভা করেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতারা। নতুন বাংলাদেশে নতুন করে চাঁদাবাজ হতে দেয়া হবে না বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের থেকে মাইক কেড়ে নিবে এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না। কোন দুর্নীতিবাজার প্রশ্রয় দেওয়া যাবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কেউ যদি গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের প্রতিহত করা হবে। এই গণ অভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে যাচ্ছে, এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করব 3 আগস্ট শহীদ মিনারে। পদযাত্রা শেষে লালমনিরহাটে এনসিপি নেতারা দাবি জানান, নির্বাচনী রোডম্যাপের মতো বিচার ও সংস্কারেও সময়সীমা বেঁধে দিতে হবে। অন্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা যেভাবে টাইম ফ্রেম দিয়ে নির্বাচন চাচ্ছেন, ঠিক একইভাবে টাইম ফ্রেম দিয়ে আপনারা বিচার এবং সংস্কার চান। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের মধ্যে দিয়ে যেতে হবে। কেবল একতরফা নির্বাচন করা হলে, কোন ধরনের সংস্কার না হলে আমরা জাতীয় নাগরিক পার্টি সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির ইস্তেহার ঘোষণায় ছাত্র জনতাকে অংশ নেয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ। প্রশাসনের আশ্বাসে মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সন্ধ্যায় অবরোধ তুলে নেয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল। এর আগে নেতাকর্মীদের উপর পুলিশের লাঠি পেটার প্রতিবাদে পটিয়ায় দিনভর বিক্ষোভ হয়। স্লোগানে উত্তাল রাজপথ, সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ। এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়া থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মী এবং শিক্ষার্থীরা। এ সময় ওসিকে প্রত্যাহারের দাবি জানান তারা। হাসিনার পোষা সেই পুলিশ অফিসারদেরকে শুধুমাত্র ট্রান্সফার করেই দায় মুক্তি করা যাবে না। যদি তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে যেন সসম্মানে তারা তাদের দায়িত্ব ছেড়ে দেয়। পরে মিছিল নিয়ে যান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে। সেখানে টায়ার জ্বালিয়ে স্লোগান চলাচল, ভোগান্তিতে পড়েন পথচারীরা। তবে সন্ধ্যার পর প্রশাসনের আশ্বাসে 12 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। এসপি সাইফুল ইসলাম শান্তু
তাকে প্রত্যাহার করতে হবে। ওসি জাহেদ নূর এবং সেকেন্ড অফিসার আসাদ এই দুইজনকে স্থায়ী বহিষ্কার করতে হবে। মঙ্গলবার রাতে এক ছাত্রলীগ কর্মীকে পটিয়া থানায় হস্তান্তর করেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গ্রেফতার না করায় থানার সামনে আন্দোলন করেন তারা। এ সময় তাদের উপর পুলিশ লাঠিচার্জ করে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রথমবার সাজাপ্রাপ্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এমন বক্তব্যের জেরে আদালত অবমাননার মামলায় তাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার অভিযোগ আমলে নিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। এই মামলার আসামি সাবেক এমপি সাইফুল সহ 16 জন। এর মধ্যে পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। গত বছরের 25 অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে টেলিফোন কথোপকথনে 227 জনকে মারার লাইসেন্স পেয়েছি বলে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। পরে এই নিয়ে মামলা করে প্রসিকিউশন। হাজিরের জন্য নোটিশ, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও কোনো কিছুরই তোয়াক্কা করেননি তিনি। এ ধরনের মামলায় পলাতক আসামির পক্ষে আইনজীবী নিয়োগের নজির না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে সরকারি খরচে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। বুধবার এই মামলার চূড়ান্ত শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। ফাঁস হওয়া কথোপকথন শোনানো হয় বিচারক সহ উপস্থিত সবাইকে। সবকিছু বিবেচনা করে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হওয়ায় শেখ হাসিনাকে 6 মাস এবং আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেন বিশেষ ট্রাইব্যুনাল। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার হুমকিতে ভীত নয় তারা, তবে সাক্ষীদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিশেষ করে তদন্তকারী কর্মকর্তারা যারা সরকারি কর্মকর্তা তাদেরকে যদি ভয় দেখানো হয় তাহলে এই মামলার তদন্ত কার্যে সেটা প্রভাব পড়বে। রায়ে ন্যায় বিচার নিশ্চিত হয়নি বলে দাবি করেছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আপনি রায়ে সন্তুষ্ট কিনা? জি না, সন্তুষ্ট না। এদিকে 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল সহ 8 আসামির বিরুদ্ধে। যারা নির্দেশ দিয়েছেন, যারা গুলি করেছেন এবং গুলির পরে যারা এই লাশে সরাসরি নিজ হাতে আগুন লাগিয়ে দিয়েছেন, তাদের সকলকেই এই মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসিকিউশন বলছে, গুলি করে হত্যার পর আশুলিয়া থানার সামনে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয় 5 মরদেহ। আরেকজনকেও আহত অবস্থায় তোলা হয় গাড়িতে। 5 লাশ সহ জীবিত একজনকেও পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সবার ঐকমত্যের ভিত্তিতে জুলাইয়ের মাঝামাঝি সময়ে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, বুধবার উত্থাপিত 3টি বিষয়ের মধ্যে 2টিতে অংশগ্রহণকারীরা একমত হয়েছেন। শিগগিরই বিএনপির পক্ষ থেকে ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির নেতা সালাহউদ্দিন আহমদ। ঐকমত্য কমিশনের বুধবারের বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল 3টি: সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। এর মধ্যে সীমানা নির্ধারণ ও তত্ত্বাবধায়ক ইস্যুতে অংশগ্রহণকারী দলগুলো একমত হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি। আজকের মধ্য দিয়ে, আজকের সারাদিনের অর্জনের মধ্য দিয়ে আমরা যেটা বলতে পারি যে আমাদের আলোচনা খুব ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে এবং আমরা আশা করছি রাজনৈতিক দলগুলোর এই মর্মে সহযোগিতা অব্যাহত থাকলে আমরা জুলাই মাসের মধ্যে একটা সনদ, জাতীয় সনদ তৈরি করতে পারব। রাজনৈতিক দলের প্রতিনিধিরা জানান, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের বিষয়ে একমতে পৌঁছালেও গঠনের প্রক্রিয়া ও মেয়াদ নিয়ে কিছু ভিন্ন মত দিয়েছেন তারা। ভিন্ন মত এসেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়েও। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের মধ্যে সীমাবদ্ধ হওয়াটা আমরা উচিত মনে করি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ শুধুমাত্র জাতীয় সংসদের একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠান করা। স্থানীয় সরকার নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের সেই সময়টা যথেষ্ট নয়। বিভিন্ন সময়ে স্থানীয় সরকারের মেয়াদটা বিভিন্ন সময় শেষ হয় এবং সেটা নির্বাচন করার জন্য বিভিন্ন সময় শিডিউল ঘোষণা করতে হবে। তো সুতরাং এই আইডিয়াটা আমরা এখানে অ্যাকসেপ্ট করতে পারছি না। সকল রাজনৈতিক দলগুলো
যেগুলো পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করে বা এই নির্বাচনের পরে যেটা করবে তাদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে, যেটা আমরা 91-এ শাহাবুদ্দিন সাহেবকে আমরা সেভাবে সিলেক্ট করেছিলাম। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল সেখানে বিচারালয়কে টেনে এনে বিচারাঙ্গনকে যে রাজনীতিকীকরণ করার ব্যবস্থা করা হয়েছিল সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রশ্নের সমাধান করতে হবে। আজকের ঐক্যমত নিয়ে আসলে আমাদের খুশি হবার মতো তেমন কিছু হয় নাই। এটা ভালো দিক যে আজকে ছোটোখাটো কয়েকটা বিষয়ে আমরা একমত হয়েছি, কিন্তু মাদার অর্গানাইজেশনটা কিভাবে গঠিত হবে সেইখানের ঐক্যমত হওয়াটা বেশি জরুরি এবং সেটা নিয়ে আমরা কাজ করতে সামনের দিনগুলোতে বেশি আগ্রহী। বৈঠক চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এ পর্যন্ত কমিশনের উত্থাপিত বিষয়গুলোতে তার দলের একমত ও দ্বিমতের বিষয়গুলো তুলে ধরা হবে। আমরা এই পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত সৃষ্টির জন্য চেষ্টা করে এসেছি। অন্যান্য বিষয়গুলো আমি আজকে বিস্তারিত এই জন্যই বলছি যে আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐক্যমত্যে আসার জন্য। নানা অপপ্রচার চললেও ঐক্যমত্য কমিশন সহ অন্যান্য সংস্কার কমিশনের অধিকাংশ বিষয়েই বিএনপি একমত হয়েছে বলেও উল্লেখ করেন সালাউদ্দিন। বিমূর্তভাবে আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। 24-এর রক্তাক্ত জুলাইয়ে সরকারি চাকরিতে বৈষম্য বিলোপের লড়াইয়ে নেমেছিল শিক্ষার্থীরা। পুরো জুলাই মাস জুড়ে মাঠে সক্রিয় ছিলেন তারা। জেনে আসব জুলাইয়ের এই দিনের ঘটনা প্রবাহ। মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদন। পূর্ব ঘোষণা অনুযায়ী 2রা জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সংগঠিত হতে থাকেন শিক্ষার্থীরা। আষাঢ়ের ভর দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা এগোতে থাকেন নীলক্ষেতের দিকে। চোখে মুখে অধিকার আদায়ের শপথ আর কণ্ঠে দীপ্ত স্লোগান। বৃষ্টি উপেক্ষা করে নীলক্ষেত, সায়েন্স ল্যাব ও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে থামে মিছিলটি। এরপর দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। ঘণ্টাব্যাপী পালিত হয় অবরোধ কর্মসূচি। 2রা জুলাই বিকেলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করেই দিনভরই দাবি আদায়ের লড়াইয়ে মাঠে সক্রিয় ছিলেন শিক্ষার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। চাল নিয়ে চালবাজি ঠেকাতে মাঠে সেনাবাহিনী, নওগাঁয় মজুতদারদের জরিমানা। কমল এলপি গ্যাসের দাম 39 টাকা কমিয়ে 12 কেজির সিলিন্ডার 1364 টাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি মূলধারার কিছু গণমাধ্যমও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর সঙ্গে বিদেশে অবস্থানরত কিছু লোকের পাশাপাশি স্থানীয়দের কেউ জড়িত। বাংলাদেশের গণমাধ্যমের বর্তমান অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুশান ভাইজ ও সংস্থাটির ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অব জার্নালিস্ট সেকশনের জ্যেষ্ঠ প্রকল্প পরিচালক মেহেদি বেনচেলা। এ সময় ডক্টর ইউনুস অপতথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা তৈরি করতে জাতিসংঘের সহায়তা কামনা করেন। পরে সুশান ভাইজ জানান, আগামী বৃহস্পতিবার বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা, মুক্ত, স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যমের মূল্যায়ন শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে ইসিকে $48 লাখ সহায়তা দিচ্ছে জাপান। সংস্থাটির সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশে থাকবে তার দেশ। এবার ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে প্রত্যাশা ঢাকায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধির। গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক ভোট করার লক্ষ্যে ইউএনডিপির সহায়তায় নির্বাচন কমিশন ব্যালট নামে যে প্রকল্প হাতে নিয়েছে, অস্ট্রেলিয়ার পর সেই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে জাপান। নির্বাচন ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর শেষে জানানো হয়, $48 লাখ সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি। পরে আসন্ন সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ও জাপানের রাষ্ট্রদূত। We believe that free, fair and inclusive elections are essential to building a more peaceful and resilient society. Several bilateral partners have come forward
Australia signed a couple of weeks ago. We are here today with Japan that have also made a very important contribution. এর আগে সকালে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে কথা বলেন কমিশন সচিব। কারেকশনের আবেদন 9,07,662টা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি। আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না। এটা নিয়ে মানুষের হয়রানির অভিযোগগুলো আর থাকবে না। বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা ৭৬,৬৯৪টি বলে জানান ইসি সচিব। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকা বেশি নষ্ট করেছে। এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সময় ৩,৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প চালু করে নির্বাচন কমিশন। মেশিনগুলোর জীবনকাল কমপক্ষে 10 বছর ধরা হলেও তার আগেই নষ্ট হয় বেশিরভাগ যন্ত্র। পট পরিবর্তনের পর ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে জানুয়ারিতে অভিযানে যায় দুদক। অভিযানে দেখা যায় অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর। হদিস মেলেনি অন্তত ১৬০০ মেশিনের, যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিক্যাল শাখায় কর্মরত 3 কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দাবি, ইভিএম ক্রয়ে যে অর্থ খরচ করা হয়েছিল সে অর্থে আরও ভালো মানের মেশিন কেনা সম্ভব ছিল। টেকনোলজি ভেরিফাই করতে পারতো, ইট ইজ এ গুড একটা সাইট ছিল, বাট আরও স্মার্ট করা যেত। অভিযোগের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, এগুলি আমাদের অনুসন্ধান তদন্তকারী কর্মকর্তার রুটিন ওয়ার্ক। এদিকে ঋণের নামে প্রায় ৭০ কোটি টাকা আত্মসাৎ এবং ৯০ কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, পিকে হালদার সহ ১৫ জনের বিরুদ্ধে আলাদা 3টি মামলা করেছে সংস্থাটি। ঋণের নামে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন দুদকের আবেদনে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক ও তার ভাই শেখ রেহেনার স্বামী শফিক সিদ্দিকের গাজীপুরে ১৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 6 মাসের জন্য নিউ মরিন কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে স্থায়ী অপারেটর নিয়োগের সিদ্ধান্তের ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিয়েছে সরকার। নৌপরিবহন উপদেষ্টা বলেছেন, ডিপি ওয়ার্ল্ডের মতো বিদেশি বড় কোম্পানিকে দায়িত্ব দিলেও জনবল নিয়োগ হবে বাংলাদেশ থেকে। আর বন্দরের চেয়ারম্যান জানান, বিদেশি কোম্পানিকে কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে সক্ষমতা বাড়বে। আসার পর থেকেই চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনা নিয়ে চলছে নানামুখী বিতর্ক। বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানি যুক্ত করার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল লং মার্চ কর্মসূচিও পালন করে। দেশি নাকি বিদেশি প্রতিষ্ঠান টার্মিনালটি পরিচালনা করবে, এমন বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত নতুন উদ্যোগ নিল সরকার। সকালে সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দিলে বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি নতুন নতুন রুট তৈরি হবে। পোর্টের 1 নম্বর হলো এফিসিয়েন্সি বাড়বে, তারা নতুন নতুন রুট তৈরি করতে পারবে। জাহাজের যেমন ভাড়া কমে যাবে, একইভাবে আপনার কন্টেইনারের ভাড়াও কমে যাবে। এদিকে টার্মিনাল পরিচালনায় স্থায়ী অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, এর আগে আগামী 6 মাসের জন্য এনসিটি পরিচালনায় নৌবাহিনীকে দায়িত্ব দিতে সুপারিশ করেছে সরকার। বর্তমানে বাংলাদেশে পোর্ট পরিচালনার জন্য মোস্ট এক্সপার্ট পিপল। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, স্থায়ীভাবে টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা অনেক দূরে গিয়েছে, তবে বিদেশি কোম্পানিকে দায়িত্ব দিলেও বিশেষজ্ঞ জনবল নিয়োগ করা হবে বাংলাদেশ থেকেই। এখনো নেগোসিয়েশন চলছে। পরিষ্কার বলেছি যে তোমাদের পার্সোনাল লোক এবং অন্য লোক বল যদি দরকার হয় তাহলে বাংলাদেশ থেকে নিয়ে ট্রেন করব। দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেবে না বলেও উল্লেখ করেন নৌপরিবহন উপদেষ্টা। আমরা কি এখানে দেশ বিক্রি করে দেওয়ার জন্য আসছি না। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চালের দাম নিয়ে চালবাজি ঠেকাতে এবার মাঠে সেনাবাহিনী। তাদের সহায়তায় নওগাঁর বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে বিপুল পরিমাণ ধান মজুত করায় ব্যবসায়ীদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সপ্তাহ ব্যবধানে নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 400 থেকে 550 টাকা। চালের দামে নাবিশ্বাস ভোক্তাদের। এ অবস্থায় সিন্ডিকেটের লাগাম টানতে এবং দাম সহনীয় রাখতে বাজার তদারকিতে নেমেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খাদ্য বিভাগ ও সেনাবাহিনী। বুধবার দুপুরে শহরের বেশ কয়েকটি মিলে অভিযান চালানো হয়। এ সময় মশরপুর এলাকায় টিকে গ্রুপ রাইস মিলে ধান ও চাল মজুদের অভিযোগে 80,000 টাকা জরিমানা করা হয়। ধান মজুদ করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেওয়ার কথা অকপটে স্বীকার করেন ব্যবসায়ীরা। আমি একটু ধান পরিমাণে নাকি ওনাদের সিস্টেমে বেশি মজুদ করছি। মাংলা চাল দিয়ে দেবো আমরা, লাখ লাখ টাকা লস করে আমরা ব্যাংকের টাকা নিয়ে আসে যে আমরা ব্যবসা করতেছি, আমাদের আছে কিছু। চালের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। যাদের কাছে অতিরিক্ত মজুদ আছে সেগুলো ফাইন্ড আউট করে তাদের ভিতরে ব্যবস্থা নেওয়া এবং সেই মজুদগুলো দ্রুত মার্কেটে ছেড়ে দেওয়া, সেই ব্যবস্থাগুলো আমরা নিচ্ছি। খাদ্য আইন যেটা আছে সেটাও যদি লঙ্ঘিত হয় আমরা তাহলে ভোক্তা অধিকার আইনের আওতায় তাদেরকে সাজার আওতায় অর্থাৎ জরিমানার আওতায় নিয়ে আসবো, বা বেশি অনিয়ম যদি দেখি সেক্ষেত্রে আমরা সিলগালা বা জব্দের দিকে চলে যাব। এছাড়া মহাদেবপুরের চকগড়িহাট এলাকায় গ্রামের ভিতর আরও 2টি মিলের গুদামে বিপুল পরিমাণ ধান মজুত করায় 2 লাখ টাকা জরিমানা করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। টানা 5 মাস ধরে কমতির দিকে এলপি গ্যাসের দাম। চলতি মাসে ভোক্তা পর্যায়ে 12 কেজির সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। নির্ধারিত দামে গ্যাস না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যান বলেন, মাঠ পর্যায়ে নজরদারি বাড়াতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ইরান ইসরায়েল সংঘাত, হরমুজ প্রণালী বন্ধের হুমকির কারণে গত মাসে তৈরি হয়েছিল জ্বালানির বৈশ্বিক বাজারে অস্থিরতার শঙ্কা, যার প্রভাব পড়তে পারত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দামেও। তবে সংঘাত দীর্ঘায়িত না হওয়ায় দ্রুতই স্থিতিশীলতা ফেরে আন্তর্জাতিক বাজারে। আশঙ্কা দূরীভূত হয়েছে। বিকেলে রাজধানীর রমনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, বিশ্ববাজারে কমেছে এলপি গ্যাসের কাঁচামাল, বিউটেন ও প্রোপেনের দর। ফলে দেশের বাজারেও আরেক দফা দাম কমল এলপিজির। জুনের তুলনায় 39 টাকা কমিয়ে চলতি মাসে ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের দাম ঠিক করা হয়েছে 1364 টাকা। চলতি মাসে গত মাসের তুলনায় সৌদি কন্ট্রাক্ট প্রাইস কমেছে $25, যে কারণে আমাদের যে 12 কেজি সিলিন্ডারের যে মূল্য ছিল 1403 টাকা, সেটি কমেছে 39 টাকা, এটি হয়েছে 1364 টাকা। তবে 5 মাস ধরে কমতির ধারায় থাকলেও নির্ধারিত দামে মেলে না এলপি গ্যাস, এমন অভিযোগ প্রসঙ্গে বিইআরসি চেয়ারম্যান বলেন, নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ প্রশাসনকে। জেলা প্রশাসনকে এবং বিভাগীয় প্রশাসনকে অনুরোধ করেছি আমরা, তারা যেন ওই ভোক্তা অধিকার অধিদপ্তরকে সঙ্গে নিয়ে যেন অভিযান চালায়। এটা বিইআরসি জানায়, ভোক্তা পর্যায়ে কমানো হয়েছে অটো গ্যাসের দামও। লিটার প্রতি 1 টাকা 84 পয়সা কমিয়ে যানবাহনে ব্যবহৃত এই জ্বালানির দাম নির্ধারণ করা হয়েছে 62 টাকা 64 পয়সা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। খানাখন্দে ভরা রাস্তা, হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। অভিযোগ জানানোর পরও টনক নড়ছে না কর্তৃপক্ষের। রাজধানীতে এমন সড়কের সংখ্যা কম নয়। সড়কের দুরবস্থার জন্য ওয়াসা ও রাজুক দুষছে সিটি কর্পোরেশনকে। সিফাত আল শাহরিয়ারের ক্যামেরায় শাবাব ওয়াসের রিপোর্ট। রাজধানীর 100 ফিট এলাকা, 8 বছর ধরে মুদির দোকান চালাচ্ছেন রাসেল খান। এই দোকানের আয় থেকেই চলে সংসার, তবে 1.5 বছর ধরে দেখছেন না লাভের মুখ। এর মূল কারণ রাস্তার দুরবস্থা। 8 বছরের মধ্যে 1.5 বছর আমরা যে লস খাইছি এই শুধু এই রাস্তাটার কারণে। রাসেল আরও জানান, রাস্তা মেরামতের দাবিতে বিভিন্ন সময় কর্মসূচি পালন করলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। ফলে নিরুপায় হয়ে দোকান বিক্রি করে 100 ফিট এলাকা ছাড়ছেন অনেকেই। সিটি কর্পোরেশনটা আমরা কয়েকবার জানানো হয়েছে, প্রত্যেকটা দোকানদার গিয়ে থানার সামনে আমরা আন্দোলন করছি, একটু কাজ হয় নাই। খানাখন্দে ভরা রাস্তার কারণে অতিষ্ঠ নিয়মিত যাতায়াতকারীরা। এটা 20 পড়ার মতো, প্রায় রিক্সা পরে, গাড়ি পরে, মাঝে আমিও পড়ে গেছি। রাস্তাঘাট প্রথম থেকে যেমন দেখতেছি এখন তেমনই আছে। কোনো রোগী নিয়ে এই রোড থেকে যাওয়ার মতো অবস্থা নাই। রাজধানীতে ভাঙাচোরা আরও অনেক সড়ক রয়েছে। গুলশানের লেক রোডও বেহাল। নির্মাণের পর একবারও সংস্কার করা হয়নি সড়কটি। 10 থেকে 12 বছর আগে রাস্তাটা কাজ হয়েছে, তারপর থেকে এই রাস্তায় কোনো কাজই হয়নি। গাড়ি চলে যাইতেছে, দেখা গেল পানি সমস্ত শরীরটা ভিজে গেল। এখান থেকে যাইবা গেলে এখানে একটা গাত আছে, পড়ে গেছে অলরেডি। একাধিকবার অভিযোগ জানানোর পরেও অবহেলিত রয়ে গেছে রাজধানীর বেশ কিছু এলাকার প্রধান সড়কগুলি।
ফলাফল সীমাহীন ভোগান্তিতে এলাকাবাসী। হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, তবুও টনক নড়ছে না প্রশাসনের। কেন বছরের পর বছর রাজধানীর অনেক সড়কের এই দুরবস্থা? উত্তর সিটি কর্পোরেশন বলছে 100 ফিটে ভাঙ্গাচোরা রাস্তার জন্য দায়ী ওয়াসা, আর লেক রোডের দায় রাজুকের। 100 ফিট রোডটা শেষ হয়নি, তার একটা কারণ হচ্ছে গিয়ে ওয়াসার একটা সুপেয় পানির একটা প্রজেক্ট। ওই প্রজেক্টটা বিভিন্ন কারণে ডিলে হওয়াতে এই কাজটা করতে পারেনি। হাতিরঝিল, গুলশান লেকটা রাজুকের, এবং এই পেরিফেরাল যে রোডগুলো আছে সেটাও রাজুকের। গত 3 মাস আগে রাজুক আমাদেরকে এটা হ্যান্ডওভার করেছে। সিটি কর্পোরেশনের আওতায় আসা নতুন ওয়ার্ডগুলোর মধ্যেও রয়েছে অনেক অবহেলিত সড়ক। মেরামতে 4000 কোটি টাকার মাস্টার প্ল্যান প্রকল্প নেওয়া হলেও এখনও কাজ শুরু হয়নি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার মুরাদনগর ও ভোলায় নির্যাতন ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে খামারবাড়ি বিএআরসিতে কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বলে জানান তিনি। তবে ম্যাগাজিন জমা না দিয়ে বিমানবন্দরে নেওয়াটা তার ভুল ছিল বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও কৃষির বিষয়ে বলেন, সবজি সংরক্ষণের জন্য সারা দেশে ছোট বড় 100টি কোল্ড স্টোরেজ করার কাজ করছে সরকার। প্রতিরোধের ব্যবস্থা দেখতে আমরা কিন্তু সবাই সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসছি। আপনারা বলতে পারবেন একটা লোকের আমরা আইনের আওতায় আনি নাই। স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সমপর্যায়ে সম্পন্ন ব্যক্তিবর্গ, সংসদ সদস্য, সিটি কর্পোরেশন, মেয়র অবলিক ক শ্রেণী পৌরসভার মেয়র ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতাও থাকবে না। সিকিউরিটি ব্যবহার করতে পারবেন কিনা এটা তো আমি গতকালকে বলছি, এটা একটা ভুল হয়েছে। চুয়াডাঙ্গায় ভারতের সীমান্তের ভেতর বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, বেলা 1:15টার দিকে দর্শনার ঝাঁঝাডাঙ্গায় ঘাস কাটার জন্য সীমান্তের ৭৯ নম্বর প্রধান খুঁটি পার হয়ে ভারতে ঢোকেন বাবু নামের ওই কৃষক। সেখানে বিএসএফ ৩২-এর হালদার পাড়া ক্যাম্পের সদস্যরা বাবুকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই বাবু নিহত হন বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। দেখছেন রাতের সময়। মনের মতো ডিজাইন আর স্টাইলিশ কালেকশন, রিকেল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর 4 শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বুধবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ওই 4 কর্মকর্তার মধ্যে আছেন এনবিআর এর মূসক নীতি বিভাগের সদস্য আব্দুর রউফ, শুল্ক নীতি ও আইসিটি সদস্য হোসেন আহমেদ, কর সদস্য আলমগীর হোসেন এবং বরিশাল কর অঞ্চলের কমিশনার শব্বির আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তারা সরকারি চাকরিতে 25 বছরের বেশি সময় পূর্ণ করেছেন এবং জনস্বার্থে তাদের অবসর দেয়া হলো। এর আগে মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় চট্টগ্রাম কাস্টম হাউস তালাবদ্ধ রাখায় জাকিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ দিতে ব্যাংকগুলোর অনীহা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং অর্থ উপদেষ্টা। বলছেন, বড় উদ্যোক্তারা খেলাপি হলেও ঋণ দিতে ব্যাংকগুলো তাদের পেছনেই ছুটছে। ইআরএফ এসএমই ফাউন্ডেশন আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। তবে এসএমই উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে নীতিমালার জটিলতাকে বড় বাধা হিসেবে দেখছে এসএমই ফাউন্ডেশন। দেশে বর্তমানে 1,18,00,000 ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ রয়েছে, যেখানে কর্মসংস্থান তৈরি হয়েছে 3,07,00,000 মানুষের। আর জিডিপিতে এই এসএমই খাতের অবদান 25%। এরপরও অর্থনীতির মেরুদণ্ড খ্যাত এ খাতের উদ্যোক্তারা ব্যাংক ঋণ পেতে সবসময়ই ভোগান্তির শিকার হন। বুধবার রাজধানীর পল্টনে ইআরএফ এসএমই ফাউন্ডেশন মিডিয়া অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন চিত্র তুলে ধরেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান। মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়কে এই ব্যাপারে একটু বলবো যে আমাদের ওই এন্ডাওমেন্ট ফান্ডটা যদি বাড়ানো যায় এবং আমাদের রিভলভিং ফান্ডটা যদি বাড়ানো যায়, তাহলে আমরা আরো বেশি উদ্যোক্তার কাছে পৌঁছতে পারবো, ওনাদের অ্যাক্সেস টু ফাইন্যান্সটা আমরা আরো বেশি এনশিওর করতে পারবো এবং আলটিমেটলি
এটা আমাদের জাতীয় অর্থনীতিতে ভূমিকা পালন করবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নে ব্যাংকগুলো যে অনীহা দেখায় তা স্পষ্ট অর্থ উপদেষ্টার চোখেও। এসএমই উদ্যোক্তাদের বাদ দিয়ে ঋণ দিতে বড় বড় খেলাপিদের পেছনে ব্যাংকগুলো ছুটে বেড়ায়, এমন দাবি করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ব্যাংকাররা বেশিরভাগই সেই কনভেনশনাল ব্যাংকার, তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে শেয়ারের পাশে বসবে, একজনকে 10 কোটি টাকা দিয়ে দিল, ব্যাস আদায় হলো আর না হলো ওদের তার পারফরমেন্স ভালো হলো। কিন্তু এসএমইর ব্যাপারে বেশিরভাগ করে সুপারভাইজ করতে হয়, অনেক কাগজপত্র দেখতে হয়, এই সমস্ত কঠিন যাবে তারা যেতে না, যেটা মোটেও ঠিক না। এ সময় এসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে ঋণ নীতিমালা সহজ করার তাগিদ দেন তিনি। মন্ত্রণালয় থেকেও সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। রিফাইন্যান্সিং এর বোধ একটা স্কিম আছে, তাই না? সেটা যদি বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশের তারা যদি বাড়াতে চায় এসএমই, যেটা আমি ফাইন্যান্স মিনিস্টার কাউন্টার গ্যারান্টি একটা দিতে হয়, সেটা আমরা দিতে হবে। কাউন্টার গ্যারান্টি দিচ্ছি তো লক্ষ লক্ষ করে 62,000 কোটি টাকা তো আমরা এনার্জিতে দিয়ে দিচ্ছি। এসএমই খাতের বিভিন্ন বিষয়ে প্রতিবেদন করায় 10 ক্যাটাগরিতে 20 জন সাংবাদিককে এবার দেয়া হয় ইআরএফ এসএমই ফাউন্ডেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভ রেমিটেন্সের রেকর্ড গড়ল বাংলাদেশ। প্রথমবার এক অর্থ বছরে $30 বিলিয়ন প্রবাসী আয় হয়েছে। ফলে 2 বছরের মধ্যে সর্বোচ্চ প্রায় $32 বিলিয়ন ঠেকেছে রিজার্ভ। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ পাচার বন্ধের কারণে রেমিটেন্সের পালে লেগেছে হাওয়া। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়, যে আয়ে স্ফীত হয় রিজার্ভ, মেটে আমদানি দায়, শোধ হয় বিদেশি ঋণের কিস্তি। এবার সেই আয়ে রেকর্ড গড়েই শেষ হলো 2024-25 অর্থ বছর। বাংলাদেশ ব্যাংকের তথ্য, সদ্য সমাপ্ত জুনে দেশে প্রবাসী আয় এসেছে $281 কোটি 80 লাখ, যা গত বছর একই সময়ের তুলনায় 11% বেশি। আর গেল অর্থ বছরে মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে $3,032 কোটি 50 লাখ। বছর ব্যবধানে যা বেড়েছে 26.8%। এক অর্থ বছরে $30 বিলিয়ন বেশি প্রবাসী আয় এর আগে আসেনি বাংলাদেশে। একক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় আসার রেকর্ডও গড়েছে গেল অর্থ বছর মার্চে, যার পরিমাণ ছিল $329 কোটি 56 লাখ। রেকর্ড গড়ার এই অর্থ বছরে 12 মাসের মধ্যে জুলাই বাদে বাকি 11 মাসেই এসেছে $200 কোটি বেশি করে প্রবাসী আয়। অর্থনীতিবিদরা বলছেন, অর্থ পাচার বন্ধে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানেরই সুফল মিলেছে দেশের প্রবাসী আয়ে। দেশের থেকে যদি আমার অর্থ পাচারটা আমি কমাতে পারি, তখন বিদেশে ওই শ্রমিকদের পাঠানো অর্থের চাহিদাটা কমে যাবে। কারণ সমপরিমাণ এখান থেকে যা বাইরে যায়, সমপরিমাণ অর্থ তাকে বাইরে থেকে কালেক্ট করতে হয়। ফলে তখন আমার কিন্তু দেখবেন যে রেমিটেন্সের প্রবাহটা বাড়বে, যেটার একটা ছাপ আমরা এইবারের যে রেমিটেন্স একটা বড় প্রবৃদ্ধি হলো সেটার ভিতরে দেখতে পেয়েছি। প্রবাসী ও রপ্তানি আয় আর আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর অর্থ ছাড়ের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভও উঠেছে গেল 2 বছরের মধ্যে সর্বোচ্চে। 2024-25 অর্থ বছর শেষে মোট রিজার্ভের পরিমাণ ঠেকেছে $31.68 বিলিয়ন, যা এর আগের অর্থ বছরের চেয়ে $5 বিলিয়ন বেশি। এর আগে 2023 সালের জুন শেষে রিজার্ভের আকার ছিল $31 বিলিয়ন। আইএমএফ এর দেয়া BPM-6 পদ্ধতিতে বর্তমানে দেশে রিজার্ভ রয়েছে $2,666 কোটি 37 লাখ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 2024 সাল শেষে বিমা কোম্পানিগুলোর কাছে প্রায় 4,500 কোটি টাকা বিমা দাবি অনিষ্পন্ন রয়েছে। এতে আস্থাহীনতায় ভুগছে বিমা খাত, কমেছে গ্রাহক সংখ্যা। এমন তথ্য জানিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA চেয়ারম্যান। সকালে সংস্থাটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, 32টি বিমা কোম্পানি বর্তমানে উচ্চ ঝুঁকিতে রয়েছে। সুশাসন বাড়াতে সরকারের কাছে IDR এর লোকবল বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। দেশের অর্থনীতিতে বিমা একটি সম্ভাবনাময় শিল্প হলেও অনেক প্রতিষ্ঠান সময় মতো দাবি নিষ্পত্তি না করায় গ্রাহক আস্থার ঘাটতিতে হোঁচট খাচ্ছে এই খাত। পরিস্থিতি এমন হয়েছে যে 17টি সাধারণ বীমা ও 15টি জীবন বীমা প্রতিষ্ঠানই রয়েছে উচ্চ ঝুঁকিতে। সকালে IDRA আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য দেন সংস্থাটির চেয়ারম্যান। জানান, গেল বছর বিমা কোম্পানিগুলোর কাছে 13 লক্ষ গ্রাহকের 4,414 কোটি টাকা বিমা দাবি অনিষ্পন্ন রয়েছে। এ খাতের সুশাসন ফেরাতে সংস্কারের কথা বলছেন তিনি। সেক্টরের প্রতি মানুষের আস্থা বাড়াতে গেলে আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে হবে বিমা প্রতিষ্ঠানে। এই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে আস্থা বাড়বে না, এবং আস্থা না বাড়লে
পেনিট্রেশন বাড়বে না। আইডিআর এর শীর্ষ কর্মকর্তারা বলেন, দক্ষ জনবলের ঘাটতিতে বীমা সম্পর্কিত অভিযোগগুলো তদারকি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব হচ্ছে না। লোক সংখ্যা কম থাকলে যে জিনিসটা যেভাবে চালানোর কথা সেটা সেইভাবে চলে না। 80টা কোম্পানিকে যদি আমি সাকসেসফুলি দেখভাল করতে চাই, তাহলে এদেরকে আমার অনলাইন অফলাইন সব দিক থেকে সুপারভিশন করা দরকার, লোকজন দেওয়া দরকার, যেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে সংস্থাটিতে মোট লোকবল আছে মাত্র 160 জন। সম্প্রতি 535 জনবলের চাহিদা চেয়ে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। খেলাপির বড় অংশ সরকারি ব্যাংকে হলেও আমানতে আস্থা কমেনি গ্রাহকের। গত 9 মাসে ডিপোজিট সংগ্রহ হয়েছে প্রায় 34,000 কোটি টাকা। সঠিক পথে পরিচালনার কারণেই সংকট হয়নি বলে মত কর্মকর্তাদের। এছাড়া পদোন্নতিতে আমানত সংগ্রহের লক্ষ্য ও খেলাপি আদায়ের শর্তে ব্যাংকারদের মধ্যে জাগরণ তৈরি হয়েছে বলেও মত তাদের। সুশাসন নিশ্চিত হলে ব্যাংক খাত ঘুরে দাঁড়ানোর আশা অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের প্রতিটি খাতেই স্পষ্ট হয়ে উঠেছে আওয়ামী লীগ সরকারের ক্ষত। বিশেষ করে ব্যাংক খাত, একদিকে আমানত সংগ্রহ, অন্যদিকে অনিয়ম করেই ঋণের নামে লোপাট হয়েছে লাখ লাখ কোটি টাকা। ধীরে ধীরে ব্যাংক খাতের খেলাপি অর্থের পরিসংখ্যান প্রকাশ করতে থাকে বাংলাদেশ ব্যাংকের বর্তমান পর্ষদ। উঠে আসে মার্চ পর্যন্ত বিতরণকৃত ঋণের মধ্যে খেলাপির পরিমাণ 24.13%, অর্থাৎ 4,20,000 কোটি টাকা। এর মধ্যে 45% খেলাপি সরকারি ব্যাংকগুলোতে। এত কিছুর পরও ভঙ্গুর সরকারি ব্যাংকের প্রতি আস্থা কমেনি গ্রাহকের। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী গত জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে 4 ব্যাংকের আমানত সংগ্রহ হয়েছে 34,254 কোটি টাকা। ব্যাংকগুলো স্থিতিশীল অবস্থা আসলেই তো দেশের আর্থিক অবস্থা স্থিতিশীল আসবে। আমাদের রিকভারিও আগের চেয়েও ভালো অবস্থায় যাচ্ছে, আমাদের শৃঙ্খলা যেটা সেটাও একটা ভালো অবস্থায় আসছে। এদিকে প্রথমবারের মতো কর্মীদের আমানত সংগ্রহের টার্গেট দেয়া, খেলাপি আদায়ে প্রণোদনা সহ উপশাখা করার উদ্যোগ নিয়েছে খেলাপির ভারে নুয়ে পড়া জনতা ব্যাংক। পারফরমেন্স বেস একটা এসিআর করার জন্য চিন্তা করছি। সেখানে একজন ডিপোজিট কালেকশন করতে পারলে সেই ফুল তার পুরো টার্গেট কালেকশন করতে পারলে 5 পাবে, অর্ধেক করতে পারলে 2.5 পাবে, এরকমভাবে। গাইডলাইন মেনে চললে সম্পদশালী ব্যাংকগুলো 1 থেকে 1.5 বছরের মধ্যে আবারও শক্তিশালী হবে বলে আশা অর্থনীতিবিদদের। লোন নিয়ে সে অনিয়ম করতেছে, সে অনিয়ম করার প্রবণতা এখন কমতেছে। সরকারি ব্যাংকে জানুয়ারি মার্চ কোয়ার্টারে আমানত বাড়লেও বেসরকারি ব্যাংকগুলোতে আমানত কমেছে প্রায় 2,000 কোটি টাকা। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ব্যাংক খাতের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 18,20,000 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। অভিবাসীদের বিরুদ্ধে হঠাৎ করে কঠোর অবস্থান কিরগিজস্তান। অবৈধভাবে বসবাসের অভিযোগে 500-র বেশি বাংলাদেশিকে আটক করেছে দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা। প্রবাসীদের অভিযোগ, দালালের প্রলোভনে কিরগিজস্তানে গিয়ে প্রতারিত হয়েছেন তারা। আমাদের ক্যাম্পের সবারই অভিবাসী ইস্যুতে হঠাৎ করেই কঠোর অবস্থানে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান। অবৈধ অভিবাসীদের ধরতে দেশ জুড়ে শুরু হয়েছে অপারেশন ইলিগাল নামের বিশেষ এ অভিযান। দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার সমন্বিত এই অভিযানে আটক হয়েছেন কয়েকশো বাংলাদেশি। এর আগে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে 10 জুনের মধ্যে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় কিরগিজস্তান ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপরই অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে শুরু হয় সাঁড়াশি অভিযান। নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে চরম আতঙ্কে রয়েছেন প্রবাসীরা। বিশেষ করে দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা রয়েছেন সবচেয়ে বেশি বিপাকে। এরই মধ্যে কয়েকশো বাংলাদেশিকে আটকের পর ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে বিশেষ বিমানেরও ব্যবস্থা করছে কিরগিজ সরকার। আমাদের এখানে কোনো অ্যাম্বাসি নেই, আমাদের সুযোগ সুবিধে আমরা কাউকে জানাতে পারছি না এবং আমাদের কোনো সমস্যা আমরা কারোর কাছে ফেস করতে পারছি না, যার কারণে পুলিশে অনেকে ধরে নিয়ে গেছে এবং অনেকের উপরে কেস দিছে এবং অনেকে বাংলাদেশে পাঠিয়ে দিছে। কিভাবে বৈধ করা যায়, কিভাবে আমাদেরকে বাংলাদেশ সরকার কিভাবে হেল্প করতে পারে, আমাদেরকে যেহেতু সহযোগিতা করে আমরা এতটুকু আশা, আমরা আর কিছু চাই না। এর আগে কিরগিজস্তানে অভিবাসীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ জানায় দেশটির সরকার। জাতীয় নিরাপত্তা সংস্থার চেয়ারম্যান জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 61,000 পর্যটক, 30,000 বিদেশি শিক্ষার্থী ও 12,000 শ্রমিক কিরগিজস্তানে অবস্থান করছেন। এর মধ্যে 5,000-এর বেশি অবৈধ বলে জানান তিনি। সময় সংবাদ, কিরগিজস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
আপনাদের সাথে শীঘ্রই দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের, বললেন সবার স্বার্থে আরও ছাড় দিতে রাজি বিএনপি। ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টায় কিছু দল, অভিযোগ নেতাদের। প্রথমবার সাজাপ্রাপ্ত শেখ হাসিনা আদালত অবমাননার মামলায় 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।